Paramita Chand Umor Neichichar Shak Chugya Bui Hai Kaham Kerengke Himi Manya Tetei Shak Bai Thangni Imang no Muthagi Tonyawoi Kha Kerak Laye Imang Kebang Mateye Agogoi Tongo Tripura University o Distance MA Bengali Tei Regular DLED Pori Tongobo 3 November ni Shanjawo Haste Bidhansabha ni Speaker Rewati Mohan Das ni Basajak ni Shotei Phulma Pandawo Manjagai Fru Paramita Chand ni Nogo Bihik bai Baksha Bono Thangmalayo Montri Okra Afruno Paramita Chand ni Kothoma Kashawi Fayo Bono Teibo Agognani Bagai Kha Kasharekha Montri Okra bai Bihik Nitideb Borok bai Malai Manei Kha Shrangjakha Paramita Oboshimiya Shak Baithang Shak Chugya Phano Bini Rang Khatijak Tongmano COVID-19 ni Jorao CM Relief Fund Rang Bo MLA Rewati Mohan Das ni Yakti Donate Khaikabo Shak Chugya Tetei Kha Kerak Naregai Bahai Agogoi Tong Paramita Khanadi Bini no Khugo তো আপনার নাম কি? আমার নাম পারমিতা চাঁদ। আপনার বয়স 28। এখন কি করছেন? আমি এখন এমএ করছি ডিসটেন্স থেকে গভর্নমেন্ট ডিএড কলেজ থেকে ডিএড করছেন। আচ্ছা, আমি যখন শুনেছি যে সিএম আসবেন তখন আমি আমার সাথে দেখা করার জন্য ওয়েট করছিলাম কখন আসবেন, অনেক লেট হয়ে গেছিল তো আমি ওই টাইমে দাঁড়িয়েছিলাম যে কখন আসবেন স্যার। তো স্যার আসলো, স্যারের সাথে আমার দেখা হলো, স্যারকে বললো, স্যার আমাকে নাম জিজ্ঞেস করলো, তারপর স্যারকে আমি বললাম স্যার আপনার সাথে আমার একবার দেখা হয়েছিল আর যখন নতুন গভর্নমেন্ট এসছে তখনই স্যার বলেছিল তুমি এসছো কেন, আমি তোমার বাড়িতে যাবো। আমি বলি হ্যাঁ নিশ্চয়ই স্যার আপনি আমার বাড়িতে যাবেন। তখন আমাকে বলেছিল তোমার বাড়িতে আসবো, কিন্তু ভাগ্যানুগতি আমাদের বাড়িতে আর কি আসলো, উনি আমাকে বললো যে দেখো আমি তো চলে এসলাম। আমি বলি হ্যাঁ স্যার আপনি এসছেন, আমারও খুব ভাগ্য যে আপনি সিএম স্যার এসে আমার বাড়িতে আসলেন। তো বলছে হ্যাঁ হ্যাঁ। তারপর ওনার সাথে আমার কথা হলো, আমাকে জিজ্ঞেস করেছে কতটুকু পড়াশোনা করছি কি করছি, বললাম আমি করছি দিয়ে করছি। তারপর আমার কাছে ঠিক আছে। তারপর স্নান করে গেল, ওখান থেকে 7:30 আবার যখন স্যার চলে যাচ্ছেন তখন আমি বলছি স্যার আবার আসবেন, তখন স্যার বলছেন না আমি তোমার ঘরেই আসবে। তো স্যার আসলো, আমার সাথে বসলো, কথা বললো, খুব আমার ঘরে এসছে আমারও সৌভাগ্য যে স্যার এসছে। আমি তো কখন এরকম হয়নি, যেটা হয়নি তো কি বলবো, এসে স্যার আমার সাথে আমার অনেক জিনিস নিয়ে প্রতিবন্ধিতা, আমাদের কিভাবে পড়াশোনা করেছি কিরকম ভাবে করেছি, আমি বলেছি স্যার আমি খুব খুব কষ্ট করেই পড়াশোনা করেছি, আমি স্কুলে এত রোজ যেতে পারতাম না। আর মা বাবা দুজন চাকরি করতো, তো বাবা পুলিশ ডিপার্টমেন্টে ছিল, আমাকে এত সাপোর্ট করতে পারেনি। তো আমি আমার নিজের ইচ্ছে ছিল যে আমি কিছু একটা করবো, পড়াশোনা করব। তো আমি আমার পড়াশোনাটা চালিয়ে গেলাম। স্যার খুব খুবই খুশি। তারপর আমাদের প্রতিবন্ধী 4% একটা পার্সেন্টেজে দিয়েছিল গভর্নমেন্ট, কিছু চাকরিও বা পড়াশোনার ক্ষেত্রে আমাদের 4% রিজার্ভেশন থাকবে। তো স্যারকে বললাম স্যার আমি তো যখন 2017-18 আমি ডিএলএড এক্সামের প্রিপারেশন করেছিলাম, দিয়েছিলাম, কিন্তু পাইনি। তার কারণ হলো 3% ছিল, কিন্তু গভর্নমেন্ট তো এটা সেন্ট্রাল গভর্নমেন্ট 2016-তেই এটা পাস করে দিয়েছিল যে এটা 4% হবে, কিন্তু আমাদের তখন করিনি। তো আমি তো ওই জিনিসটা পাইনি। তারপর আমাদের প্রতিবন্ধীর মধ্যে এসসি এসটি লাগিয়ে দিয়েছিল, তো তার জন্য তো আমি আরো পাচ্ছিলাম না, কিছুই পাচ্ছিলাম না। কারণ আমার এসসি এসটি আর জেনারেলের মধ্যে তো একটু পার্থক্য থাকে, তার জন্য পাচ্ছিলাম। তো এবার যখন নতুন গভর্নমেন্ট আসলো আমাদের এটা বলেছে না প্রতিবন্ধী সবাই সমান, এখানে কোনো এসসি এসটি বা কোনো সবাই সমান। তো তখন আমি ডিএলএড পেলাম, এখন ফার্স্ট ইয়ার শেষ হলো এক্সাম। তো এই স্যারকে বললাম স্যার আমার তো খুব এখানে এসে অনেক কিছু জানতে পারলাম যে এটা হয়েছে স্যার, নতুন গভর্নমেন্ট আসার পর আমি অনেক কিছু এটা পেয়ে গেছি গভর্নমেন্ট ইয়েতে। তো এই স্যারকে বললাম আর তো কিছু স্যার বলছে তুমি ইয়ে দাও চাকরির জন্য অ্যাপ্লাই করো। হ্যাঁ স্যার অ্যাপ্লাই এখন চাকরির জন্য করবো, এটা শেষ হয়ে গেলে এখন চাকরির জন্য আমার তো একটা কিছু করতে হবে। কারণ সবসময় বলতো মা বাবা চাকরি করে হবে না, তো আমার মা বাবা চাকরির জন্য তো আমার কি হবে, আমি তো কষ্ট করে পড়াশোনা করেছি, তাহলে আমি তো পড়াশোনা করে কোনো লাভই নেই চাকরি যদি একটা কিছু না করতে পারি, চাকরি হোক যাই হোক তো করতে হবে। তো এই সেরকম
আমি এখন চেষ্টা করছি একটা কিছু পেয়ে যায়, চাকরি একটা যদি করতে পারি খুব ভালো হয়। তো এই স্যার সাথে খুব স্যার এসছে একটা সাংঘাতিক ব্যাপার। আমি তো ভয় পেয়ে গেছি স্যার আসবে কিনা, স্যারের সাথে দেখা করতে পারবো কিনা, কারণ অনেক গার্ড থাকে, পারি না। কিন্তু স্যার এরকম না, আমি মুখ্যমন্ত্রী এরকম মুখ্যমন্ত্রী আমি আর সত্যি দেখি। দেন এইভাবে উনি আমার ইচ্ছে করে উনি বলছে আমি তোমার ঘরে যাব, ওইটা একটা সাংঘাতিক ব্যাপার। তারপর আসলো, তারপর আমাদের ম্যাডামের নাম কি জানি বলে, কল্যাণী রায় ম্যাডাম, উনিও খুব আসলো। দিদি খুব আমার অনেক আগেও দিদির সাথে একবার দেখা হয়েছিল রাস্তাতে, খুব খুব হেল্পফুলি। আর সবসময় বলে, অনেকের লোক বলে তুমি তো চাকরি পাবে না, তোমার মা বাবা চাকরি করে, তোমার তো কিছুই হবে না। তো এটা একটা কষ্ট থাকে, যেন কেন হবে না। তার জন্য এখন চেষ্টা করছি, যদি কিছু একটা পাই খুব ভালো হবে সেটাই। আর খুব কষ্ট করে আমি পড়াশোনা করেছি। আমার স্কুল যখন যেতাম 7 দিন 7টার মধ্যে 3 দিন যেতাম, বাকিগুলো যেতে পারতাম না। তো খুব কষ্ট করেই গেছি, স্কুলে পড়াশোনা করেছি। তারপর কলেজ লাইফ তো আমার কলেজে এক্সামে দেওয়ার সময় যেতাম, নোট স্যার ম্যাডাম থেকে নিয়ে নিতাম, বাড়িতে বসে বসে পড়াশোনা করে একদম করেই গিয়েছি। তো এখন যদি একটা কিছু পাই তো খুব ভালো হবে। আর ম্যাডাম নিতিন ম্যাডাম খুব খুবই ভালো, উনি এত সুন্দর কথা বলেছেন, যেটা কি বলবো। উনি বলেছেন উনার বাড়ি আমার বাড়ি, ওই কথাটা না আমার সত্যি মনে লেগে গেছে। দেন ম্যাডাম আমাকে এটা কি বললো, ওনার সাথে দেখা করার জন্য কোনো পারমিশন লাগবে না, আমি যখন যাব তখনই আমি দেখা করতে পারবো স্যারের সাথে, কোনো পারমিশন কারো থেকে নিতে হবে না। আমি বলছি ঠিক আছে স্যার। তো স্যার খুব খুবই ভালো, আমাদের সিএম স্যার সত্যি ভালো। সবাই আমাদের প্রতিবন্ধী সবাইকে আমি বলতে চাই যে হার মানবে না, কারণ আমরা যদি হেরে যাই তাহলে তো আমরা জীবনে কিছুই করতে পারবো না। না, আমরা এগিয়ে যেতে হবে, এগিয়ে গেলেই আমরা কিছু করতে পারবো। সবাই তো আমাদেরকে বলে তোমরা কিছু করতে পারবে না, না এটা আমরা অনেকে অনেক কথা বলে, সেটা আমাদের কানে ঢুকালে কিছু হবে না। আমাদের এগিয়ে যেতে হবে, সবকিছু সব ব্যাপারে আমাদের এগিয়ে যেতে হবে। পড়াশোনা, সংস্কৃতি, আর্ট, গান সবকিছুর মধ্যে আমাদের এগিয়ে থাকতে হবে। আর এখন তো সবকিছুর মধ্যে আমাদের কিছু হলো না কিছু থাকে, আমরা কিছু না কিছু করতে পারি। তো তার জন্য আমি বলবো হারবে না, জিততেই হবে, আমরা এগিয়ে যেতেই হবে, পড়াশোনার দিকেও যেতে হবে, সব দিকে যেতে হবে। Langmani bial no nakari paromita no kha kerak tonani bocubakha bini nukhung bakshano ketal haste haphang phaimani yagolo kha kasajakmani kokshakha paromitani nukhungni borok rok আসলে ও তো অনেক কষ্ট করেই ও এই জায়গাতে পৌঁছেছে, কারণ আমার মা বাবা দুজনেই সার্ভিস হোল্ডার ছিল। তো এখন ওরা রিটায়ার্ডে এসছে। ও পড়াশোনা সবসময় নিজের আগ্রহ, আমরা 3 বোন, তারপরও ও যে জায়গাতে গেছে, আমরা আগ্রহ পড়াশোনা এইরকম কিছুই ছিল না, কিন্তু ও চিন্তা যে আমার কিছু করতে হবে জীবনে। হ্যাঁ, আমার মা বাবার উপর নির্ভরশীল হয়ে থাকলে হবে না। তখন ও নিজে ড্রয়িং এ বিশারদ, গানে বিশারদ, পড়াশোনাও ভালো, বিএ পাশ করলো। তখন ও ডিএলএড করার জন্য আগের যারা আমাদের গভর্নমেন্ট ছিল ওদের কাছে অনেক দৌড়াদৌড়ি করেছে, চাকরি বাকরি বা ডিএলএড করার জন্য সুযোগ সুবিধা করার জন্য। তখন 2 বছর ওর আর এরকম কোনো সুযোগ সুবিধা হয়নি। কিন্তু যখন আমাদের এই বছর আবার ও ইন্টারভিউ ফেস করেছে বা ভর্তি হতে চেয়েছে, এই বছরই ওর ডিএলএডটা পায় আর কি। তখন আমাদেরও খুব ভালো লাগলো। ও হাঁটতে পারে না, ওকে অন্য লোকেরা আলগি দিয়ে নিয়ে গিয়ে ওকে ডিএলএড করতে নিয়ে যায়, কোচিং এমএ করতে নিয়ে যায়। এইটাই আর কি, যে গভর্নমেন্টকে এতটুকুই বলার যে ওর যদি কিছু একটা হয়, ওর জীবনটা ভালো করে কাটাতে পারে, এটাই। আর অনেকে তখন বলতো যে না, মা বাবা চাকরি করে, এত অ্যাসেট, ওর কি এর চাকরির দরকার, এরকম কিছু বললে তো তখন মনটা খুব খারাপ হয়ে যায়। এটাই আমার একটু বলার ছিল, যদি আমাদের গভর্নমেন্ট কিছু দেখে আমাদের খুব ভালো লাগবে আর কি। আমার নাম ছবি চৌধুরী। যখন সিএম স্যার আপনাদের বাড়িতে এসেছিলেন, তো আপনার অভিজ্ঞতা কি? আমরা তো জানতাম না যে সিএম স্যার এখানে আসবে, কারণ আমাদের স্যার যেহেতু এসেছেন ওনার মেয়ে বিয়ে, তারপরে শুনতে পেলাম যে স্যার
তখন তো আমরা খুব মানে একটা আনন্দ যে সিএম স্যার আসবে, আমরা তো হয়তো একটু দেখা করতে পারবো। আমি কোনোদিন যাইনি দেখা করার জন্য, কিন্তু ও দেখা করেছে। ওকে স্যার নিজেই দেখেছেন, নিচে উনি উপরে, ওকে দেখে ওকে নিজেই নিচে নেমে এসে সবকে সরিয়ে উনি নিজে এসে ওকে খুব ইয়ে করেছে, কিন্তু আমার সঙ্গে আর কোনোদিন দেখা নেই। তারপরে তো কালকে তো আমাদের এমএলএ স্যারের মেয়ে বিয়ে, উনিও আমাদের বাড়িতে আসবেন, আমরা তো শুনে খুবই খুশি। ও তো বললো, আমরা বললাম যে আরে তোর সঙ্গে দেখা কর, তুই এবারে তুই কি তোর সঙ্গে দেখা করবি? তো না না আমার সঙ্গে দেখা করবে। আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও। মা তুমি আমার সঙ্গে একটু এখানে দাঁড়াবে না? আচ্ছা আমি তো এখানেই আছি, আমি দাঁড়াবো তোমার সঙ্গে। তখন তুই জোস করছিল, আপনারা কথা বলুন, খুব ভালো লোক, আপনাদের কোনো ভয় নেই, আপনারা ও এখানে বসে থাকলে ওর সঙ্গে উনি কথা বলবেন। তখন তো ঠিক ঠিক সত্যি সত্যি স্যার আসলো, আমরা সময় শব্দ পেলাম স্যার এসছে। আমার বড় মেয়ের জামাই ওকে ফোন করছে, এসেছে স্যার এসেছে, তুমি দাঁড়িয়ে থাকো কিন্তু। তখন ও আসছে নিচে থেকে, এসে ও দেখে তো ওকে মাথায় এরকম করে হাত বুলিয়ে তারপরে বললো যে, তখন ও বললো যে স্যার আমি তো আপনার সঙ্গে একবার দেখা করেছি, ওই দিন আপনি বলেছিলেন যে তুমি আমার এখানে আর আসবে না, আমি তোমার এখানে যাব। তখন সে ঠিক আছে। তো কথা ওরে তো ভীষণ কালকে সাংঘাতিক আদর, সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়ে ওর নাম্বার, ওর মানে সব অ্যাড্রেস গুলি নিয়ে গেল। তারপরে তো ও তো খুব মনে মনে খুব খুশি। আমরাও একটু ভাবলাম যে না, আমরা তো কোনোদিন এরকম আর পাইনি, বা অনেক আমি ওর সমাজ কল্যাণ দপ্তরের ইন্টারভিউ দিয়েছে 6-7টা, তখন তো আমি নিয়ে যাই ওকে। কিন্তু যদি এসে বলতাম আমাদের দাদাদেরকে, ওরাও আমাকে ভালোবাসতো, কিন্তু বলতো যে আমাকে ইয়েটা দিয়ে যান, কাগজটা দিয়ে যান, আমরা দেখবো। কিন্তু দেখা গেল আমি হয়তো ফিরে চলে এসেছি অফিস থেকে, ওইটা ফেলে দিল, কোনোটাই আর হলো। তো আর সবসময় এসে বলতো আর কি যে দিদি দিদি আমাকে খুব সবাই ভালো, এরা লোকেরও আমাকে খুব ভালোবাসতো, কিন্তু কোনো সুযোগ সুবিধার বেলা একদম না। ও ডিএলএড কলেজে চান্স পায় না, আমি তখন রাজস্থানে ছিলাম, আমি অনেকবার রিকোয়েস্ট করছি যে একটা বার আমার মেয়েটাকে একটু চান্স দাও, শুধু পড়ার জন্য। আমার মেয়ে তো একটু দূর যাইতে পারতো না কলকাতা, আমার মানে কাছে হলে একটু ভালো হইবো, সবাই তো হেল্প করে, ওরই কিন্তু সবাই হেল্প করে, ওর স্টুডেন্ট মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা আছে ওরে মানে সাংঘাতিক হেল্প করে। তো ও না দিদি তোমার মেয়েটা হয়ে যাবে, কিন্তু শুনে যায় পাইছিল ওই কাকড়া বনে ওই ওয়েটিং লিস্টে। তারপরে যেদিন কাউন্সিলিং হলো ইয়া দেখা গেল যে ও কোন বছরের কথা এটা 2017 নেই না 18-17। আচ্ছা তারপরে তো এইটা গেল, এরপরের বছর দিল, ওইটাও পাইল না। কিন্তু এই বছরে তাই আমরা কিন্তু চিকিৎসা চলে, গত জুন মাসে 19 জুনে আমরা এপিলুতে নিয়ে গেছি। আমাদের চিকিৎসা করে আসার পরে একটা এড দিল যে আবার ডিএলএড কলেজে ভর্তি নেই। তখন ও আমাকে বললো, মা আর কি দেব? আমি কই এটা তোমার ইচ্ছে, তুমি যদি মনে করো দেবে তাহলে দাও, আর আমরা তো অনেক চেষ্টা করেছি, আমাদেরকে আর কিছু বলবে না। আমরা ও পরীক্ষার জন্য আমরা ওই ডাইরেক্টরকে অনেক বলেছি স্যার ওকে একবার নিয়ে, কিন্তু তখন শিক্ষামন্ত্রী ছিলেন তো তপন চক্রবর্তী, উনি খুব ভালো, সত্যি উনি তো বললো যে বলে দিল, কিন্তু তাও হলো। আচ্ছা যা কইটার ব্যাপার গেল। এইবার যখন ও দিল, একদিন আমাকে বলে, মা আমি তো দিয়ে গেছি। হ্যাঁ আমার মনে হচ্ছে যে একটা কিছু হতে পারে, এরকম একটা মনে হচ্ছে আর কি। তাই এইরকম তো আর কেউ মানে এরকম আর তো কোনোদিনই তো পাইনি, ওই জন্য মনে হচ্ছে যে একটা কিছু হবে, এটাই মানে মনে হচ্ছে আর কি। নাহলে উনি কি দরকার আমাদের ঘরে এসে ওকে এত আদর করা, ওর জন্য এত ইয়ে করা। ম্যাডামও বলছে যে ও কি ট্যালেন্ট মেয়ে, মানে খুব সুন্দর করে বলছে, আমার ওর কথাটাও মনে আছে, খুব ভালো লাগে।
पारमितानि नुखुं बन फानद्रमा हाइखे बेनि कथमानो नुकमारि तनै हास्तेव आमते शाकचुग्या तंनाय ताखुक बुखुकनि नुखुंब बंनो फानरथुं हाइहने कबग पारमितानि नुखुंब আমার ছোট বোন পারমিতা ও মানে এখন তো এমএ করছে, ডিএলএড করছে সঙ্গে। ও আগে থেকেই মানে 11-12 যখন পড়তো তখন থেকেই আমরা যেই টাকা ওকে দিতাম, গিফট করতাম, বা টিউশন করে, গানের টিউশন করে, অল্প অল্প যে সময় যেটা করে। মাঝে মধ্যে কি করে আমাদের এখানে ব্যাংক আছে, ব্যাংকেরও এই স্লিপ গুলো লেখে 5 টাকা 2 টাকা পা, এগুলো খরচই করতে চায় না। ওইগুলো জমিয়ে জমিয়ে এবার যখন কোভিড এর পরিস্থিতি খুব খারাপ, তখন আমাদের অধ্যক্ষ মাননীয় রেপুতি মোহন দাস মহাশয়ের উদ্যোগে ও কি করেছে, ওর 32,000 রুপিস ও মানে কোভিড এর জন্য দান করেছে। ওনাকে নিয়েই ও ডোনেট করেছে আমাদের অধ্যক্ষ স্যারকে নিয়ে। ওরাও খুব হেল্প করে। আর মানে আমার মানে উদ্দেশ্য হলো যে ওর তো একটা কিছু না কিছু একটা হওয়া উচিত। হ্যাঁ, তারপরেও যে ও যে নিজের উদ্যোগ থেকে এইরকম কিছু করতে মানে চেষ্টা করছে, আর অন্য প্রতিবন্ধী বোন ভাইরাও যেমন এইরকম কিছু করতে পারে, এটা মানে ওদের গার্জেন বা ওদের যারা মানে ভাই বোন আছে ওদেরকে যেমন সাপোর্ট করে, তার জন্য আমি সবার কাছে অনুরোধ করব। এটাই আমি মানে বলতে চাই। জাসমিন দেবজামাতিয়ানি রিপোর্ট, কক্ষরাং।